সিসির সাথে সংলাপে আচরণবিধি নিয়ে ক্ষোভ বিএনপি জামায়াত এনসিপির আইন জারির পর গণভোটের সিদ্ধান্ত নেবে ইসি। আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই। একটা ইন্টেনশন এটা কিন্তু করা হচ্ছে, এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম। এটা প্রার্থীদের জন্য ভোটারদের কাছে প্রচারণার একটু সংকট তৈরি হতে পারে। ইলেকশন কমিশন যেভাবে বলে ইলেকশনকে দিক নির্দেশনা দেবে, আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব। ফেব্রুয়ারির উৎসব মুখর ভোট আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। Armed Forces of Bangladesh and their leaders for making this very quick decisions to steal the people. বিদেশিদের কবজায় চট্টগ্রাম বন্দর ইজারা নিয়ে গোপন চুক্তির অভিযোগ তুলে ক্ষোভ বিক্ষোভ, জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, বাংলাদেশ সফরে আমন্ত্রণ। আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানো হয়, ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি, চানখারপুলের মামলায় সাক্ষ্য গ্রহণ। শুটার জনির সাথে 30,000 টাকায় চুক্তি হয় কিবরিয়া হত্যার, জানালো র্যাব। খুনে জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেফতার। দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা, এনবিসিবি সিইউকে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে সংগঠনটির আলটিমেটাম। শততম টেস্টে সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় মুশফিক, মিরপুরের টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 292। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, আমি জান্নাতুল কলিও আছি আপনাদের সঙ্গে। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে আগের দুটি গণভোট আইনের মাধ্যমে হয়েছিল, এবারের গণভোটের বিষয়েও আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়াও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে ইসি অটল বলে আবারও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, নির্বাচনের আচরণবিধি মেনে ভোটে অংশ নেবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে অভিযোগ তার। সংলাপে আবারও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলে জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। এই সংলাপের চতুর্থ দিনে অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ মোট 13টি দল। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সংলাপ হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাসপোর্ট বা এনআইডি যে কোনো একটি দিয়েই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার দাবি জানান তারা। সমালোচনাও করেন আচরণবিধির। ইলেকশন কমিশন যেভাবে বলে ইলেকশনকে দিক নির্দেশনা দেবে, আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব। শেখ হাসিনাকে এই ফ্যাসিবাদী মসনদ টিকে রাখতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল, আমরা সবাই জানি। সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন, সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা। এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। জামায়াতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলি হচ্ছে। গণভোটের বিষয়ে ইসির পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বলেও অভিযোগ তাদের। নির্বাচনের আগে গণভোটের দাবিও জানান তারা। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো, কোনটা আমি হ্যাঁ বলবো, সে যদি বুঝতে না পারে তো খা কি বলবে না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বক্তারা জানান, যত বেশি নিয়ম নীতি হবে সেগুলো লঙ্ঘনের প্রবণতাও বাড়বে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব হলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়? করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই। সিসি বলেন, আচরণবিধি পরিপালন ও সকলের সহযোগিতা কামনা করাই সংলাপের মূল উদ্দেশ্য। ভোটার আনতে সহযোগিতা চান রাজনৈতিক দলগুলোর। জানান, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগে জারি করতে হবে আইন। আইনটা তো হতে হবে, আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো
এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে তোমরা জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো আইনটা হওয়ার পরে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে অনেক কাজ এগিয়ে নেওয়া সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। সিসি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য এবার সিসি ক্যামেরার ভূমিকা পালন করবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা। এছাড়াও ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে সেনাবাহিনীর সহযোগিতা দরকার, এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথম দিকে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কেটে গেছে গণভোট আর পিআর সংক্রান্ত জটিলতাও। রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোটের পরিকল্পনা ও বাস্তবায়নে। প্রার্থীরা নেমেছে প্রচারণায়। সব মিলিয়ে দ্রুত গতিতে ছুটছে বাংলাদেশের নির্বাচনের ট্রেন। দীর্ঘদিন ভোট দিতে না পারায় নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে সাধারণ মানুষের মাঝে। প্রধান উপদেষ্টা মনে করেন, ফেব্রুয়ারিতে উৎসব মুখর ভোট করতে হলে দরকার সশস্ত্র বাহিনীর সহযোগিতা। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, law enforcing agencies, all types. Because it's a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing our own desires and aspirations. বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, যেখানে পুলিশের গুলিতে শহীদ হন সহস্রাধিক মানুষ। জনরোষে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, জুলাই বিপ্লবের সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সশস্ত্র বাহিনী। Their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army, for their leaders, and all the rank and file, every single person who served in the army. দুপুরে মিরপুর সেনানিবাসের স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্ন করা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের জানান, অর্জিত জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটে ভূমিকা রাখতে পারবেন তারা। আমি মনে করি 1 বছর আগে আমি যেই স্টেটে ছিলাম, এই কোর্স শেষ হওয়ার পরে আমি অনেক সমৃদ্ধ এবং আমি আরো মোর কনফিডেন্ট to make a decision more confidently. ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে তার সেই উদ্ভূত পরিস্থিতির সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য প্রতি বছরই আমাদের নতুন নতুন সংযোজন হয়ে থাকে। আমাদের যে ব্রাদারহুড তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, আমরা যখন কোনো বিপদে পড়বো অবশ্যই সবার আগে আমাদের সেই ভাই আমাদের হাত বাড়িয়ে দিবে। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24 দেশের 311 জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর গণতন্ত্র ফিরিয়ে আনতে দিতে হবে নির্বাচন। বুধবার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি মহল ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। রাজধানীর একটি হোটেলে ২৪শের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণেই ২৪শের গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। যে আমরা কারা, এই যে জুলাই যোদ্ধা বলতে আমরা সকলে জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি মহল। আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। এর মধ্যে বিরক্তি সৃষ্টি করছে কিনা। শুধু নির্বাচন নয়, বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা দেশকেই পিছিয়ে দিতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে বলে মন্তব্য তার। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। এজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা জানান দলগুলোর নেতারা। বলেন, আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন ঘিরে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল। জোটের পরিধি বাড়ায় ইঙ্গিত দেন দলগুলোর নেতারা। আমাদের দাবি থেকে আমরা সরি নেই। আমরা গভর্নমেন্টকে বলেছি রিথিং করেন, আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন, আলোচনার ডোর বন্ধ করবেন না। আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সাথে। একইভাবে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি বিদেশি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন, সংগ্রাম ও প্রতিবাদের পর গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখনো বিদেশিদের কবজায়। রাজনৈতিক সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষায় লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য 2 বিদেশি অপারেটরের সাথে। 30 বছরের জন্য কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম। বন্দর, সিটি, এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে। আমরা বন্দরকে আমরা তৈরি করব। নিউ টার্মিনাল সহ যেগুলো আছে, লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে
বাতিল করে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। বন্দর কি? বন্দর জনগণের সম্পত্তি, তো জনগণের তো জানার রাইট আছে, জনগণের জানাইয়া করলে অসুবিধাটা কোথায়? এদিকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানের গড়তে এমন উদ্যোগ তাদের। বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির ধারে কাছে আপনাকে যেতে হবে। বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্দরের টার্মিনাল ইস্যুতে জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন তিনি। বলেন, দীর্ঘমেয়াদী কোনো চুক্তির এখতিয়ার নেই এই সরকারের। এদিকে আরও কয়েকটি বন্দরের বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সাম্প্রতিক চুক্তিতে দেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির যে উত্থান, তার নেপথ্যে সবচেয়ে বড় কারিগর চট্টগ্রাম বন্দর। কিন্তু জাতীয় স্বার্থের এই কৌশলগত স্থাপনাটি এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্দরের 7টি টার্মিনালের মধ্যে 2টি বাদে বাকি 5টি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বন্দরের বহুমুখী তাৎপর্য রয়েছে। বিদেশিদের হাতে নিয়ন্ত্রণ গেলে দেশীয় স্বার্থ লঙ্ঘিত হবে। তাই বিদেশি বিনিয়োগে বন্দরের দেশীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ তাদের। সরকার ভালো করত যদি বন্দরটা বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশ সরকারই পরিচালনা করবে, কিন্তু সেটা বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের পিছনে যে প্রফিট দিতে হয় সেটা সরকার করে দিবে। তখন যে জায়গাটা হতো, বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট অনেকেই শো করত। অতএব সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ সরকার ছাড় দিয়েছে। লাভ ক্ষতি সরকারকে সব জনগণের সামনে উপস্থাপন করা দরকার, কারণ এটা রাষ্ট্রের একটা বিশাল সম্পত্তি। আমি বলেছি শুধু এটা আয়ের উৎস না, এটা আমার ট্রান্সপোর্টেশন না, এটা আমার স্বাধীনতার সাথেও বিভিন্নভাবে সম্পৃক্ত। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ মনে করেন, শেখ হাসিনার মতোই গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ায় সরকার বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে, যা বিশ্বাসঘাতকতা বলে মনে করেন তিনি। এই সরকার বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সেই প্রত্যাশার মধ্যে যে বিশ্বাসটা ছিল যে এই সরকার গত সরকারের মতো আচরণ করবে না, এইটা পুরোপুরিভাবে ভঙ্গ করেছে এই সরকার। এগুলি সব পুরনো, মানে শেখ হাসিনার সময় উদ্যোগ নেওয়া, এখন এই সরকার এটা ঠিক একইভাবে বাস্তবায়ন করছে, কোনো দরপত্র ছাড়া, কোনো রকম স্বচ্ছতা ছাড়া। কোনো দীর্ঘমেয়াদী চুক্তির কোনো এখতিয়ার এই সরকারের নাই। সুতরাং এই সরকারের কোনো ধরনের দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাওয়া উচিত না, এবং যেখানে যেখানে গেছেন সেটা সংশোধন করা উচিত। এবং কোনো চুক্তি মানুষকে না জানিয়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকবে সেটা মানুষকে না জানিয়ে কোনো সরকারই করতে পারবে না, এই সরকার তো নাই। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর নিয়ে বিতর্কের সুরাহা না হলে সামনে বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বুধবার বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম NSA স্তরের বৈঠক উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, আর যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খলিলুর রহমান। বৈঠকে CSCর কার্যালয়ে কার্যক্রম, আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা এবং দুদেশের দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আশুলিয়ায় বিজয় মিছিলকে লক্ষ্য করে পুলিশের গুলিতে নিহত হন অন্তত 6 জন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে।
ওসি সায়েদের নির্দেশেই এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য বিজয় মিছিলে গুলি চালান। আসামি থেকে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এসব তথ্য জানালেন গ্রেফতার হওয়া পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক। যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করতে শুটার জনিকে নগদ ৩০,০০০ টাকা দেন শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল। গ্রেপ্তার করার পর তার কাছ থেকে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব। বুধবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করা হয়। র্যাব জানায়, মঙ্গলবার রাতে সোহেলের পাশাপাশি বুকপোড়া সুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। সাভার ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনেই সন্ত্রাসী গোষ্ঠী 4 স্টার গ্রুপের সদস্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজার নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। জানাবো এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের স্টক এক্সচেঞ্জের দুরবস্থার অন্যতম কারণ স্বচ্ছতার অভাব ও দুর্নীতি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। চিটাগং স্টক এক্সচেঞ্জের কমোডিটি এক্সচেঞ্জের যাত্রা শুরুর আগে এই সভার আয়োজন করা হয়। এতে জানানো হয়, এই কমোডিটি এক্সচেঞ্জ উদ্বোধন হবে আগামী মাসে। অনুষ্ঠানে আমির খসরু বলেন, এর মাধ্যমে দেশের অর্থনীতি সংক্রান্ত পরিবেশে ভিন্ন মাত্রা যোগ হবে, যা আন্তর্জাতিক মহলে দেশকে নতুনভাবে তুলে ধরবে। মেজর রিজন হচ্ছে আমরা খুব লিমিটেড প্রোডাক্টের মধ্যে অপারেট করেছি এবং যার কারণে টু স্টার্ট উইথ এই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো, আপনারা যে ব্যাংকার যারা আছেন এখানে, পুরো প্রেশার থেকেছে হাই স্ট্রিট ব্যাংকের উপর, বিকজ দেয়ার ইজ নো আদার প্রোডাক্ট, দেয়ার ইজ নো ক্যাপিটাল মার্কেট। এখন আপনারা শর্ট টার্ম ডিপোজিট দিচ্ছেন, লেন্ডিং করছেন লং টার্ম, তো দিস ইজ এ কমপ্লিট মিসম্যাচ। এখানেই তো রং, শুরুতেই গলত রং। হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু লেন্ড লং টার্ম। দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি। ডিআরইউতে সংবাদ সম্মেলনে সুমাসটেকের প্রধান নির্বাহী আবু সৈয়দ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির নেতারা। বুধবারের মধ্যে মুক্তি না দেয়া হলে দেশ জুড়ে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। খাশোগি হত্যার বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে সৌদি প্রিন্স সালমানকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগে আগ্রহী সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রে যুবরাজ সালমানকে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। নিজের ১৭তম টেস্টেও জলে মুশফিকুর রহিম। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দিন শেষে অপরাজিত আছেন ৯৯ রানে। তার ব্যাটে চড়ে বাংলাদেশ দলও আছে বেশ শক্ত অবস্থানে। 4 উইকেটে ২৯২ রান সংগ্রহ টাইগারদের। মিরপুর টেস্টের কেন্দ্রে এখন মুশফিকুর রহিম। প্রথম দিনের শেষ ওভারে যখন ৯৭ রানে অপরাজিত, তখন মাঠের দর্শকরা নিশ্চিতভাবেই চেয়েছিলেন মুশির সেঞ্চুরির উদযাপন দেখতে, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলেন মুশি, আর বাংলাদেশের স্কোরবোর্ডে রান উঠল 4 উইকেটে ২৯২। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন জয় ও সাদমান, কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে সাদমানের। ৩৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। স্কোরবোর্ডে দলের রান যখন ৮৩, তখন আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জয়, মাঠ ছাড়েন ৩৪ রানে।
এরপরই মমিনুলকে সঙ্গে নিয়ে 107 রানের জুটি করেন মুশফিক। মমিনুল 63 রানে মাঠ ছাড়লে লিটনের সঙ্গে আরও একটি জুটি করেন মুশি। দুজনের 90 রানের হার না মানা জুটিতে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানেই বাংলাদেশ। লিটন দাস অপরাজিত 47 রানে। অবশ্য 3 উইকেট তুলে নিয়ে দিনের প্রথম সেশন অনেকটাই নিজেদের করে নেয় আয়ারল্যান্ড। তবে টাইগার ব্যাটারদের দাপট লাঞ্চের পর কেবল বেড়েছেই। পুরো দিনে টাইগারদের হারানো 4টি উইকেট তুলে নিয়েছেন সফরকারী অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রেইন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।